আমি এখন অদিতি সাদিয়া রহমান, আমার অদিতি আপাকে আমি ডেকে দিচ্ছি তাঁর পরিবেশনা শুরু করার জন্য। ধন্যবাদ অদিতি। এটা একটা কমন জিনিস, আমি ইনফর্মাল একটু কথা বলি। আমি আর ডরথি যেখানে যাবো কোনো না কোনো এক সময় ওকে অদিতি বলা হবে, আমাকে ডরথি বলা হবে। আজকে আমি নিজেই বুঝে ফেললাম, মানে একবারও হয়নি, সেই জন্য ওটা মনে হচ্ছে। প্রথম দিকে ঘরটা ভর্তি ছিল না, তখন একটু খুশি খুশি লাগছিল আসলে, যে যা অডিয়েন্স কম, ভুল ভ্রান্তি যাই হোক না কেন সেটা বেশি লোকের কাছে পৌঁছবে না, কিন্তু এখন মোটামুটি ভরে গেছে, ভয়টা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। প্রথমেই আমি আসলে বলবো যে মিতাকে ধন্যবাদ দিব। আমরা যদিও সকলেই ডুয়াফি, কিন্তু আমাদেরকে সম্মান দিয়ে সকলের সামনে আমরা সবাই পারফর্ম করি অন্যান্য সকল মঞ্চে, কিন্তু ডুয়াফির মঞ্চে আমাদেরকে সামনে নিয়ে আসবার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর শুরু করছি আমার পর্বটি। প্রথমে আমি যে কবিতাটি পড়ব সেটির নাম হচ্ছে রচনা রবীন্দ্রনাথ, লিখেছেন সুনেত্রা ঘটক। এটা একটা ছোট গল্পের মতো। গল্পটি আমি বেছে নিলাম এই কারণেই, এক তো রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা আছেই, দ্বিতীয়ত গল্পটি খানিকটা আমার জীবনের সাথে খুব মিলে যায়। এটা আমার গল্পটিতে একটু মাকে নিয়ে রবীন্দ্রনাথের সাথে সম্পৃক্ততার একটা গল্প। ছোটবেলাও আমি আমার পরিবেশ থেকে যেমন রবীন্দ্রনাথকে চিনতে পেরেছি, আমার মায়ের গলার গান থেকে চিনতে পেরেছি। তো আজকের এই কবিতাটি আমি আসলে আমার আম্মাকে উৎসর্গ করতে চাচ্ছি, এটা দিয়ে শুরু করছি। ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শিখেনি। কেন শিখেনি? এমন গলা। মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের, তাই। আসলে তার মুখে এমন কথা বানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কল ঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীর ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার রক্ষা নেই, আমি এখন কিছুই করতে পারবো না, শুধু শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর পারি না রাত জাগতে, হে না ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসেই আমি কিছু খেয়েছিলাম। আর মাও বোধ হয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইন গাইছিল। ফলে অর্থ না বুঝতে পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞেস করতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো তাই না?
সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতে থাকি, ভাবতেই থাকি, কোন কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটুকু না থেমে আমি বলি, সত্যি ভাবছি, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো, আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শব্দ কথায় এসে বারবার মুগ্ধ হয়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রসঙ্গীত, এই দুইয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মরে ভালোবাসা খাই। দু একদিন পরপরই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো। মার কাছে জানতে চাইনি, কিন্তু সেদিন হঠাৎ, যেদিন বিকেল হতে না হতে অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একদিন বাগানের কুচি কুচি গাছগুলো ভিজা ভিজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো। আমার হঠাৎই মনে পড়লো, নিবিড় বেদনাতে পুলকনাকে গায়ে এই কলিটি। হঠাৎ মনে হলো, প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখন ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম, কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে। গভীর দুঃখের সঙ্গে আনন্দের, গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগা। আমি কতক্ষণ বুঁদ হয়ে জানালার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ। কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীরে ঝাপটায় ভিজিয়ে দিল। জলের ঝাড় থেকে ঘরঘর মাচাতে কখন যে মা জানালা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার কানে? আমার কানে অভিসার? তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে যাওয়া। বলি, মা তার ঘর গেরস্থানে গুছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতে অভিসারে যেতে যাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি, আর কেন বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরো বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না। আবার যার কেড়ে নেওয়া হলো, তার মন সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতো অবস্থা হলো আমার। সকলে উড়ে গেলে
দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এই কথার আসল মানে। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, জানালায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মামার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সবে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছে। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো মনে। বাবাকে কি করে বোঝাই অভিশার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মোড়ে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর যত দিন যাবে। এরপরে যে কবিতাটি পড়ব শিশু নির্যাতন নিয়ে। এটা আমার একটা স্ক্রিপ্টের লেখা। কবিতাটি আমি নিজেই লিখেছি। শিশু নির্যাতনের দাপটে আমাদের দেশ, এমনকি পৃথিবীতেও এই নির্যাতনের বাইরে এখনো নির্যাতন মুক্ত হতে পারিনি আমরা। তার প্রতি প্রতিবাদ জানিয়ে আমার এই কবিতাটি লেখা। মেয়েটির বয়স কত হবে? 9 কিংবা 10। এক্কা দোক্কা পুতুল বিয়ে নেই নিরলস। ভাবে মনে বড় হলে এমনি টুরে শাড়ি। ভাবে মনে হবে লেখক, হবে মস্ত বাড়ি। হঠাৎ পাড়ার মোড়ের কোণে কি যেন তার নাম, দাঁড়ায় এসে সামনে মেয়েটির চোখে 30 টাকা। সোফায় মেঘে যাবে বাড়ি, দেবো তোমায় যা যাবে তাই। তোমার বাবার বন্ধু আমি, তোমার মায়ের পাড়াতে ভাই। মেয়েটি ভাবে ক্ষতি কোথায়, নতুন পুতুল যদি বাপায় হাতটি ধরে এগুলো পথ। পুতুল কোথায়, হারানো সব। ফিরল যখন এক নিমেষে চোখের জলে বক্ষ ভাসি। স্বপ্নগুলো ইতিহতি ধরতে গেলেও অনেক খেতে। মেয়েটির বয়স কত হবে? 9 কিংবা 10। এক্কা দোক্কা পুতুল বিয়ে আর নিকো নিরলস। ভাবতো মনে বড় হলে পড়বে ডুরে শাড়ি। ভাবতো মনে হবে লেখক, হবে মস্ত ভারী।
স্বপ্নগুলো আর এলো না। অভিমান করো, চোখে তার অথই নদী, নিত্য টলমল। এর পরের বাছাইকৃত কবিতা একটি প্রেমের কবিতা, কিন্তু ঠিক প্রেম তো বটে, কিন্তু হারিয়ে ফেলার প্রেম। প্রিয়ার সাথে মিলন হচ্ছে না বা দূরে রয়েছে, এরকম একটা অনুভূতি থেকে, বিচ্ছেদের একটা অনুভূতি জায়গা থেকে একটা কোলাজ কবিতা। অনুভূতির জায়গাটা সকলের জন্যই সে একই রকম, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, কিন্তু বলবার ধরনটা হয়তো ভিন্ন থাকে। তেমনি দুটো কবিতার কোলাজ আমি করেছি। একটা প্রমিত ভাষা, কবিতাটির নাম নীল, লিখেছেন শহীদুর রহমান। আরেকটি আঞ্চলিক ভাষায়, পরাণের গহীন ভিতর, লিখেছেন সৈয়দ শামসুল হক। তোমাতে আমাতে নেই মিল এক বিন্দু, অথচ দুজনে চলেছে একই সঙ্গে। অথই জলধি নাচলে বিপুল সিন্ধু, ঢেউ ছুটে তার তোমার সর্বঙ্গে। আমি কার কাছে গিয়াছি গাম্য, সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা সয়? ঘরের বিচার নিয়া কেন অন্য ধান খেত রয়? একই বিস্ময়, সাগরে তোমাতে এক সার, সাগর তোমার অঙ্গে নিয়ত কথা কয়। উতল পবন পেলে গর্গির উচ্ছ্বাস, তোল পার ওঠে মাঝ দরিয়া বাংময়। আসছিলাম ঘুমের ভিতরে আমি তার জল পিপি, বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে। এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে, এখন এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় টিপি। দেখে দেখে ভাবি আমি তো বলি প্রচ্ছায়, স্থানর রয়েছে ক্লান্ত পথিকে ডাকতে। যদি ঝড় তোলো আম্র কাননে বার্তায়, শাখা ভাঙব কি তোমার নিদানে রাখতে? মানুষ এমন ভাবে বদলায়া যায়, কেন যায়? পূর্ণিমার স্নান হয় অমাবস্যা কিভাবে আবার স্বাধীন বিনিশ কেন রংসটা রোদ্দুরে শুকায়? সিন্দুর মতির মেলা হয় কেন বিরাট পাথার? তবু তুই আমি চলছি একই সঙ্গে, তোমাতে আমাতে নেই মিল এক বিন্দু। ঢেউ ছোটে দেখি তোমার সর্ব অঙ্গে, দূরের জলধি নাচলে বিপুল সিন্ধু। মানুষ তাই একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। মানুষ এমন তাই। এবার একটু ছন্দে চলে যাই। পরপর দুটো কবিতা পড়ব। একটি রবীন্দ্রনাথের ভারতীয় পদাবলী, ওইটা পড়ব ছন্দে, এবং পরবর্তীতে আরেকটি কবিতা অর্থহীন অর্থগুলো, ওটাও আমার লেখা।
सजनी सजनी राधिका देख अब जाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गमन गाहिया पिनह झटित कुसुमहार पिनह नील आंगिया सुंदर सिंधु को देख सीधी करल रानिया सहचरी सब नाच नाच मृदुल गीत गाओ रे चंचल मंजीर राग कुंज गगन छाओ रे सजनी अब गुजर मदिर कनक दीप चारिया सुरभि करह कुंज भवन कंठ सलिल ठाकिया सजनी सजनी राधिका देख अब जाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिका देख अब जाहिया 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 অর্থহীন লেখাগুলো এলো মেলো মাথায় কেবল ঘুর 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 খেয়ালগুলো মন করা সব বিহাগুলো বেতালে তোলে ধুর 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 চিন্তাগুলো এদিক ওদিক হয়তো ডুবে নয়তো শুধু উঠছে সাথী পশ্চিমেতে মেঘের মাঝে ঘোড়ার সওয়ার টপকিয়ে ছুটে বেড়ায় লাগাম ছাড়া কিশোর দুলায় দুল 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 নাতে আজ এপার ওপার বিষম জোরে হৃদয়ে এমন উথাল পাথাল চতুর্দিকের ঘুর 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 ঘুরনি পাকে সৃষ্টি শুধু সৃষ্টি পথ দিশায় বাতালে ঘিলুর মাঝে গম 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 ফুস করে সব ইচ্ছেগুলো লক্ষ ছক্ক অল্প স্বল্প যায় পাতাল মনের মাঝে খুঁজে ফেরে ওই যে তারে ওই যে তারে ওই যে সেটা পেতেই হবে চেষ্টার পর চেষ্টা কেবল হতেই থাকে থামতে থামতে আবার চলে নিকট সকল নিরর্থ বিচ্ছিরি সব পঙ্ক্তিগুলো তুল 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 তুলার মতো ভারী লতায় ফুস 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 বৃষ্টি পায়ে চোখে পেলে দুলে নিচে বেড়ায় ভালো লাগা না লাগা তোর তোলা চলে সৃষ্টি তবু হতেই থাকে থামবে বলে থামে না তো চল চল চলে রেলগাড়িটার চাকার মতো চিপি চিপি শরীরে তালে এগিয়ে চলে মাথা মুন্ডু ঠিক না করে হা 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 হেসে খালা হাসছো তুমি হাসছি আমি হাসছো মানে আবল তাবল যাবুক কিছু তবু কাজে তৃপ্ত করে তোমায় আমায় সার্থক তাই পাকলামটা ধেই 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 কোথায় গেল হারিয়ে গেল মনের মাঝে পেলে কিছু পাবে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো এলে বেলে হলেও দেখো অর্থহীন সব লেখাগুলো একের পরে মিলে ঝুলে না 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 বিষয়গুলো হ্যাঁ 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 মিলে গেল এবারে আমার শেষ নিবেদন খুবই পরিচিত একটি গান কিন্তু কথাগুলো খুবই শক্তিশালী আমি শুনেছি সেদিন তুমি মৌসুমী ভৌমিকে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ টানা বেলা গান চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিবে তো আমায় বলো নেবে তো আমায় আমি শুনেছি
করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে? যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো? কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফুটে। আস্থা হারানো মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি, দু চোখ মেলেছি, দু চোখ মেলেছি। শেষ হলো আমার পর্ব।